বিশ্বকাপ ফুটবলের একটা সেরা একাদশ করেছে। তখন অনেকেই মন্তব্য করেছেন যে ভাই একটা ফ্লপ 11 করেন। আচ্ছা ঠিক আছে, তথাস্তু, করলাম না হয় ফ্লপ একাদশ। এবারের বিশ্বকাপে যারা খেলেছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ খেলা 11 জন না, বরং যাদের উপরে প্রত্যাশা ছিল কিন্তু তারা ভয়ঙ্কর রকম বাজে পারফর্ম করেছে। আর এমনিতেও প্রত্যাশা না থাকলেও বেশি ভয়ঙ্কর রকম পারফর্ম করে ফেলেছে, ওই রকমদের নিয়ে আসলে একটা এই 2026 ফুটবল বিশ্বকাপের ফ্লপ একাদশটা করছি। সেরা একাদশ যখন করা যায় তখন ফ্লপ একাদশও তো করতেই পারি নাকি। ফ্লপ একাদশের গোলকিপার উরুগুয়ের ফার্নান্ডো মুসলেরা। অবসর মানে ভাই অবসরই, অবসর থেকে ফিরে আসাটা যে কিরকম ভয়ঙ্কর হতে পারে সেইটা উরুগুয়ের এই গোলকিপারকে দেখে এবার সবারই আসলে শিক্ষা নেওয়া উচিত। 40 বছর বয়সে রিটায়ারমেন্ট ছেড়ে তিনি এসেছেন, কোচ মার্সেলো বিয়েলসা তাকে প্রথম চয়েস গোলকিপার করেছেন এবং কি ভয়ঙ্কর পারফরমেন্স। গ্রুপ পর্ব থেকেই তো উরুগুয়ে বিদায় নিয়েছে, 3টা ম্যাচেই তার যাচ্ছে তাই পারফরমেন্স। সৌদি আরবের বিপক্ষে গোল খেয়েছেন, সহজ একটা বল ধরতে পারেননি, রিবাউন্ডে গোল হয়েছে। কাবো ভের্দের বিপক্ষে 30 গজ দূর থেকে নেয়া মোটামুটি নিরীহ একটা ফ্রিকিকে গোল খেয়েছেন। স্পেনের বিপক্ষে অ্যালেক্স বায়েনার গোলটাও একেবারেই তার দোষেই আসলে হয়েছে। ওই হাফ টাইমে তাকে কোচ বদলি করে দিয়েছেন, কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। উরুগুয়ের তিনি লেজেন্ড, ওয়ার্ল্ড কাপ লেজেন্ড তো বটেই, কিন্তু ফার্নান্ডো মুসলেরার এই ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সটা অবশ্যই তাকে ফ্লপ একাদশের গোলকিপার পজিশনটা দিয়ে দিল। রাইট ব্যাক জার্মানির জোশুয়া কিমিখ এই সিজনটাতে বায়ার্ন মিউনিখের হয়ে পুরো মৌসুমে একটা মাত্র ম্যাচ তিনি রাইট ব্যাকে খেলেছেন, কিন্তু জার্মানির কোচ নাগেলসম্যান তাকে ওয়ার্ল্ড কাপে রাইট ব্যাকে খেলালেন ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশন বাদ দিয়ে। তাতে করে হয়েছে যে জার্মানির মিডফিল্ড যেমন দুর্বল হয়েছে, রাইট ব্যাকও দুর্বল হয়েছে এবং তার পারফরমেন্স মোটেই আপ টু দ্য মার্ক ছিল না। হ্যাঁ, ব্রাজিলের দানিলো যাচ্ছে তাই পারফর্ম করেছেন এই পজিশনটাতে, কিন্তু জোশুয়া কিমিখ তার যেই রেপুটেশন এবং জার্মানির যে এলিমিনেশন সবকিছু মিলিয়ে তাকেই আমি রাইট ব্যাকে রাখছি। লেফট ব্যাক ফ্রান্সের লুকাস দিনিয়ে। ফ্রান্সের থিও হার্নান্দেজও যথেষ্ট বাজে, কিন্তু লুকাস দিনিয়ে স্পেশালি আপনি যদি চিন্তা করেন ফ্রান্স যে এলিমিনেট হয়ে গেল স্পেনের বিপক্ষে ম্যাচটাতে, এবং সেই ম্যাচটাতে তার কীরকম জঘন্য পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সই একটা হয় কি আপনি এরকম ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে একটা ম্যাচের একটা পারফরমেন্সই আপনাকে যেমন হিরো করে ফেলতে পারে, একটা পারফরমেন্সই আপনাকে ভিলেন করে ফেলতে পারে। লুকাস দিনিয়ে ক্লিয়ারলি ফ্রান্সের এই দলটার হচ্ছে গিয়ে উইক লিঙ্ক, এবং তাকে আসলে এইখানটাতে লেফট ব্যাক পজিশনে আমি ওয়ার্ল্ড কাপের ফ্লপ একাদশে রাখছি। এবার সেন্টার ব্যাক পেয়ার, সেন্টার ব্যাকের যে দুইজন, সেই দুইজনের মধ্যে একজন আমার কাছে ব্রাজিলের গ্যাব্রিয়েল। বিগ রেপুটেশন, আর্সেনালের হয়ে এই সিজন কি দুর্দান্ত খেলেছেন, কিন্তু নরওয়ের বিপক্ষে সেই ম্যাচের কথা ভাবেন, তাকে নিয়ে কি ছেলে খেলাটা করেছে আর্লিং হাল্যান্ড সেটা ভাবেন। হাল্যান্ড যে প্রথম গোলটা দিলেন হেড থেকে, সেইখানটাতে তার বডি পজিশন বলেন, তার বল যে আসছে পুরোটা তিনি দেখতে পাচ্ছেন বলেন, কিন্তু হাল্যান্ড মোটামুটি এমন করলেন যে এই গ্যাব্রিয়েলের উপস্থিতিটাই আসলে নাই, আরামসে তিনি গোলটা দিয়ে দিলেন। ইনফ্যাক্ট সেকেন্ড গোলটা দিয়েছেন সেইখানে দানিলোর দোষ ছিল, কিন্তু গ্যাব্রিয়েলও দাঁড়িয়েছিলেন। ফলে ক্লাব ফুটবলে যতই দুর্দান্ত পারফরম্যান্স হোক না কেন, গ্যাব্রিয়েলের ব্রাজিলের জার্সি গায়ে এই ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স, স্পেশালি যেই ম্যাচ থেকে ব্রাজিল আউট হয়ে গেছে সেই ম্যাচের পারফরমেন্স ফ্লপ একাদশে গ্যাব্রিয়েলকে অবশ্যই জায়গা করে দিচ্ছে আমার কাছে অন্তত। সেন্টার ব্যাকের আরেকটা পজিশনে আমি রাখছি খালিদো কুলাবালিকে, সেনেগালের। কি ভয়ঙ্কর সেন্টার ব্যাক তিনি ছিলেন কয়েক সিজন আগেও, এবং তিনি একটা বিস্ট ছিলেন, একেবারে পাহাড়ের মতো ছিলেন, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তার যে পারফরমেন্স ফ্রান্স এবং নরওয়ের বিপক্ষে যে সেনেগাল 3-2 গোলের চেয়ে 3টা গোলেই খালিদো কুলাবালির কোথাও না কোথাও গিয়ে কোট আনকোট তার অবদান ছিল। ফলে পরবর্তী ম্যাচগুলোতে তাকে আর খেলানো হয়নি। খালিদো কুলাবালি তার এরকম ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড সেন্টার ব্যাক, তার যে পতনটা, বয়স হয়ে গেছে 35 বছর, সেটাও স্পষ্টত বোঝা গেছে। আমি খালিদো কুলাবালিকে এই সেন্টার ব্যাক পেয়ারে রাখছি ব্রাজিলের গ্যাব্রিয়েলের সঙ্গে। এরপর 3জন মিডফিল্ডার, আমি 4-3-3-তে খেলেছি। 3 মিডফিল্ডারের মধ্যে ভিতিনিয়া পর্তুগালের বিগ রেপুটেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে এসেছিলেন, পিএসজির হয়ে কি অসাধারণ পারফর্ম তিনি করেছেন, এবং সেই অসাধারণ পারফরমেন্সের কোনো প্রতিফলন আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পাইনি, বরং কোচ তাকে হচ্ছে গিয়ে ওই যে নামিয়ে নিয়েছেন। কোচই বা কী করেছেন সেটা নিয়েও আসলে আপনার প্রশ্নের জায়গাটা তো অবশ্যই থাকতেই পারে, কিন্তু ভিতিনিয়ার ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সটা তার জায়গা থেকেও খুবই পুয়ার ছিল। আমি পর্তুগালের এই মিডফিল্ডারকে অবশ্যই ফ্লপ একাদশে রাখতেই চাই। আরেক মিডফিল্ডার ফেডে ভালভার্দে, উরুগুয়ের।
রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যে দুর্দান্ত পারফর্ম করছেন কনসিস্টেন্টলি বছরের পর বছর ধরে, কিন্তু উরুগুয়ের জার্সি গায়ে এই ওয়ার্ল্ড কাপে উরুগুয়ে গ্রুপ পর্ব থেকে বাদ হয়েছে। সেই ম্যাচগুলোতে ওই রকম একটা পারফরমেন্স, একটা ক্লাচ পারফরমেন্স দিয়ে যে দলকে তিনি উদ্ধার করবেন ওই রকম কোনো কিছু ফেডে ভালভার্দের খেলাতে দেখা যায়। ইনফ্যাক্ট পুরো উরুগুয়ে দলটাই ডিসজয়েন্টেড ছিল, বাট স্টিল তারপরেও যেহেতু বিগ নেম, বিগ রেপুটেশন, সব কিছু মিলে ফেডে ভালভার্দেকে আমি এই ফ্লপ একাদশটাতে রাখতে চাই। এবং থার্ড যে মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ, পর্তুগালের আরও একজন। পর্তুগালের মানে 3 জন মিডফিল্ডার রেখেছি, তার মধ্যে 2 জন, অথচ এইবার বিশ্বকাপে পর্তুগাল খেলতে এসেছিল ওয়ার্ল্ড কাপের সেরা মিডফিল্ড নিয়ে কাগজে কলমে। ফলে তারা যখন এইভাবে দল ব্যর্থ হয়েছে, মিডফিল্ডারদের সেরা মানে ফ্লপ একাদশে তো অবশ্যই রাখতে হবে। সেই কারণে ব্রুনো ফার্নান্দেজকে আমি রাখছি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সিজনটা তার রেকর্ড ব্রেকিং ছিল, প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে সবচেয়ে বেশি তিনি অ্যাসিস্ট করেছেন, কিন্তু পর্তুগালের হয়ে এই ওয়ার্ল্ড কাপে তিনি তার নিজের সামর্থ্যের প্রতিভার ছিটে ফোটাও দেখাতে পারেন না। আমি বলবো যে 30% আসলে দেখাতে পারে না। অবশ্যই এইখানটাতে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ঝামেলা আছে কিনা, পুরো পর্তুগাল টিমটাতে কি ঝামেলা ছিল সেগুলোর প্রভাব তো আছে, কিন্তু ব্রুনোর পারফরমেন্সটাও আসলে খুবই হতাশাজনক। আমি তাকে এইখানটাতে এই ফ্লপ একাদশে মিডফিল্ডার নাম্বার 10 সেই পজিশনটাতে অবশ্যই রাখতে চাই। এইবার 3 ফরওয়ার্ডের মধ্যে আমি এক সাইডে রাখছি জার্মানের লেরয় সানেকে। মানে এগুলো তার পজিশন ওরকম না, কিন্তু তারপরে যদি আমি বলি লেরয় সানে একসময় কি অসাধারণ ফুটবলার ছিলেন, কিন্তু এখন সানের এই অবস্থা দেখে আসলে খারাপই লাগে। তার কোথায় গেল সেই পেস, কোথায় গেল তার সেই ট্রিকারি? জার্মানির এইবারে যে ডাউনফল না, জার্মানি তো কয়েকটা ওয়ার্ল্ড কাপ ধরেই এই অবস্থাই তাদের চলছে। সেইখানটাতে আমার মনে হয় লেরয় সানে, আমি আসলে ফ্লোরিয়ান ভির্টসকেও রাখতে পারতাম, কিন্তু লেরয় সানেকেই আমি আসলে রাখলাম। তার অবস্থাটা বেশি আসলে খারাপ। ফরওয়ার্ডের সেকেন্ড পজিশনটা ব্রাজিলের নেইমারের। একমত হবেন না অনেকেই, কিন্তু আমাকে বলেন তো এই ওয়ার্ল্ড কাপে আসলে নেইমার ব্রাজিলকে কি কন্ট্রিবিউট করেছেন? পারেননি। তার ইনজুরির জন্য পারেননি, ফিটনেসের জন্য পারেননি, শারীরিক সমস্যার জন্য পারেননি, কিন্তু তিনি এন্ড রেজাল্ট হচ্ছে গিয়ে পারেননি। ব্রাজিল এইবারের বিশ্বকাপটা যে খেলেছে সেখানে প্রথম 2টা ম্যাচে নেইমার খেলেনি, খেলার মতো অবস্থাতে ছিলেন না। থার্ড ম্যাচে গ্রুপের স্কটল্যান্ডের বিপক্ষে তাকে 76তম মিনিটের সময় নামানো হয়েছে। ঠিক আছে, খেলেছেন, কিন্তু তো ওই ম্যাচটাতে বা পরের অংশটাতে এমন কোনো কন্ট্রিবিউট তিনি করেন নাই। নকআউট পর্বে গিয়ে রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নামানেনি। হ্যাঁ, নামানের মতো অবস্থা ছিল না, কিন্তু নামাননি যে সেই সত্যটাও তাতে মিথ্যা হচ্ছে না। আবার যেই ম্যাচটাতে হেরে ব্রাজিল বিদায় নিয়ে নিল রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে, সেইখানে 67তম মিনিটে ইনফ্যাক্ট তাকে যে নামানো হয়েছে, সেইখানটাতে লাস্টে গিয়ে তিনি পেনাল্টি থেকে একটা গোল দিয়েছেন, কিন্তু সত্যিকার অর্থে খুব একটা কন্ট্রিবিউশনের জায়গা কি আর ছিল? ব্রাজিলকে কি তিনি ম্যাচে ফেরাতে পেরেছেন? বরং তিনি নামার পর ব্রাজিলের টিমটা কি আসলে ইমব্যালেন্স হয়ে গিয়েছিল কিনা, এবং সেইখান থেকেই তো এরপরেই ব্রাজিল 2টা গোল খেয়েছে, সেই জন্য ব্যাপক আলোচনার জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, সেটাকে আমি একপাশে সরিয়ে রাখিও যদি বলি, তাহলেও এই ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচে নেইমার বদলি হিসেবে মাঠে নেমেছেন। মোটামুটি 50 মিনিটের মতো তিনি খেলেছেন, এমন কোনো কন্ট্রিবিউট তিনি করেন নাই। বরং ধরেন চেলসির জোয়াও পেদ্রোকে নিলে ভালো হতো কিনা, আমি কিন্তু বলছি না ভালো হতো, আমিও মনে করি নেইমারকে নিয়েছেন সেটা খুবই ভালো, কিন্তু এন্ড অফ দ্য ডে যে কন্ট্রিবিউট তো আসলে ব্রাজিলের হয়ে তিনি করতে পারেননি। ফলে কিংবদন্তির যে বিদায় ব্রাজিলের জার্সিতে, মনে হয় আর খেলবেন না, সেইখানে তাকে এই ওয়ার্ল্ড কাপের ফ্লপ একাদশে আমি আসলে রাখছি। আমি জানি অনেকে একমত হবেন না, কিন্তু আমি রাখছি। এবং ফ্লপ একাদশের শেষ জায়গাটা সেন্টার ফরওয়ার্ড নাম্বার 9, সবাই একমত হবেন, ক্রিস্টিয়ানো রোনালদো। কি করেছেন তিনি এই বিশ্বকাপে? 3টা গোল করেছেন, একমাত্র খেলোয়াড় এসে 6টা বিশ্বকাপে গোল করেছেন। কিন্তু ভাই, পর্তুগালের এরকম একটা দুর্দান্ত টিম এই ওয়ার্ল্ড কাপে যে এরকম কোনো রকম কিছুই আসলে করতে পারলো না, তারা যে ওই রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে এর বিদায় নিল, তার আগে যে গ্রুপে দ্বিতীয় হলো, এই সব কিছুর পেছনে হিসাব নিকাশ যদি আমি করেন, তাহলে ওই ক্রিস্টিয়ানো রোনালদো পুরো পর্তুগাল টিমটাকে পেছনে টেনে ধরে রেখেছিলেন। এই মতবাদের লোকের সংখ্যাই আসলে অনেক রকম বেশি। সো ক্রিস্টিয়ানো রোনালদো এই ওয়ার্ল্ড কাপে তিনি যদি পর্তুগালের হয়ে না খেলতেন, কিংবা তাকে যদি তার বদলে লেটসে তাকে হচ্ছে ওইখানে গনজালো রামোসকে যদি খেলানো হতো, কিংবা ধরেন যে তারা যদি ইভেন ফরওয়ার্ড ছাড়াও খেলতো, এত ভালো মিডফিল্ডার, পুরো টিমের বন্ডিং সব কিছু মিলিয়ে রোনালদো এই বিশ্বকাপের সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং অবশ্যই ফ্লপ একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেনই।
এবং আমার এই টিমটার কোচের পজিশনটা নিয়ে অবশ্য তুমুল লড়াই ফ্লপ একাদশের। সেইখানে ধরেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল, হ্যাঁ সিরিয়াসলি এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড 66-র পর সবচেয়ে ভালো রেজাল্ট তাদের, তৃতীয় হয়েছে, কিন্তু স্টিল সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার যে স্ট্র্যাটেজি, তার যে ওই সুইসাইড যে স্ট্র্যাটেজি, এক গোল দেওয়ার পর পুরো ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে যাওয়া, সেইটার কারণে ফ্লপ একাদশের কোচ হওয়ার তিনি দাবিদার। অবশ্যই ফ্লপ একাদশের কোচ হওয়ার দাবিদার হচ্ছে গিয়ে নাগেলসম্যান, জার্মানির কোচ, যেই জার্মানি হচ্ছে গিয়ে প্যারাগুয়ের কাছে হেরেই রাউন্ড অফ 32-তে নকআউট পর্ব উঠেই বিদায় নিয়েছে, তিনিও দাবিদার। এবং দাবিদার পর্তুগালের রবার্তো মার্টিনেস, যিনি এরকম একটা পর্তুগালের গোল্ডেন জেনারেশন, পর্তুগালের সাম্প্রতিক সময়ের ইতিহাসে সবচেয়ে ভালো একটা দল নিয়েও এই ওয়ার্ল্ড কাপে কিছুই করতে পারেন। এবং এই তিনজনের মধ্যে আমি তাই এই রবার্তো মার্টিনেসকেই এই ফ্লপ একাদশের কোচ হিসাবে রাখছি। বেলজিয়ামের একটা গোল্ডেন জেনারেশন শেষ করেছেন, কিছুই করতে পারেন না। পর্তুগালের একটা গোল্ডেন জেনারেশন, শুধুমাত্র তিনি তার ওই স্ট্র্যাটেজি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর বেশি প্রীতি বলেন, সব কিছু মিলে তিনি এটা করতে পারলেন না। ফ্লপ একাদশের কোচ তাই রবার্তো মার্টিনেস। তাহলে ফুটবল বিশ্বকাপের যে ফ্লপ একাদশটা নট আউট নোমানের, সেইখানে গোলকিপার উরুগুয়ের ফার্নান্দো মুসলেরা, দুই সাইড ব্যাক জার্মানির ইয়োশুয়া কিমিচ এবং ফ্রান্সের লুকাস দিনে, দুই সেন্টার ব্যাক সেনেগালের খালিদো কুলাবালি, ব্রাজিলের গ্যাব্রিয়েল, তিন মিডফিল্ডার উরুগুয়ের ফেডে ভালভের্দে, পর্তুগালের ভিতিনিয়া এবং ব্রুনো ফার্নান্ডেস পর্তুগালের, এবং তিন ফরওয়ার্ড হচ্ছে গিয়ে জার্মানির লেরয় সানে, ব্রাজিলের নেইমার এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ পর্তুগালের রবার্তো মার্টিনেস। সবচেয়ে বেশি পর্তুগালের তিনজন আছেন এই একাদশে, ব্রুনো ফার্নান্ডেস, ভিতিনিয়া, ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচও হচ্ছে গিয়ে তাদের দুজন করে আছে, ব্রাজিলের গ্যাব্রিয়েল এবং নেইমার, জার্মানির কিমিচ এবং সানে, উরুগুয়ের মুসলেরা এবং ফেডে ভালভার্দে, একজন করে ফ্রান্সের লুকাস দিনে এবং সেনেগালের খালিদো কোলাবালি। বিশ্বকাপের এই ফ্লপ একাদশটা যে করলাম, এর চেয়ে বড় ফ্লপ আপনার কাছে আর কেউ আছে কিনা, কাউকে চেঞ্জ করা যায় কিনা, জাস্ট করলাম আর কি। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, তার কিছু রেস্ট তো আছে। এই ফ্লপ একাদশটার সঙ্গে কতটা একমত আপনি জানাতে পারেন। ও ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো রোনালদো।